শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভির পর্দা থেকে। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন স্টার গসিপে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের আয়োজনে এমন একজন স্টারকে নিয়ে আমি হাজির হয়েছি যার সাথে আড্ডা দিতে আমার সবসময় ভালো লাগে এবং আমার মনে হয় তার সহজ সরল স্বীকারোক্তি, তার অভিনয়ের দক্ষতা এবং তার সাধারণ মানুষের পাশে থাকার যে একটা গল্প আমরা জানি, সবকিছু মিলে এই মানুষটি সবসময় আমাদের কাছে খুব বেশি প্রিয়। এবং আজকে তার সাথে আড্ডা দিয়ে আমি আসলে মিডিয়া জগতে কাজ করার পেছনে তার ইচ্ছা, আগ্রহ, তার প্রাপ্তি এবং নানা গসিপ নিয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছে অত্যন্ত জনপ্রিয় সুপারস্টার অভিনয় শিল্পী, এক কথায় যাকে আমি নায়ক বলবো, আমাদের প্রিয় ডিএ তায়েব। অনেক অনেক শুভেচ্ছা তায়েব ভাই, আমন্ত্রণ। আমার পক্ষ থেকে শুভকামনা, অনেক ভালোবাসা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তায়েব ভাইকে আমি গত 12-13 বছর যাবত একদম সচক্ষে দেখছি, আর তার আগে সবসময় অন স্ক্রিনে দেখে এসেছি। অলওয়েজ সেম, কিভাবে সম্ভব? এটা তোমাকে খেয়াল করি, ফলো করি, এই জন্য। এটা ভালো ছিল, কিন্তু আমি তো তায়েব ভাইকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড যে একটা মানুষ এত কঠিন একটা দায়িত্বশীল পদে থাকার পরেও শুধুমাত্র আমাদের শিল্প সংস্কৃতিকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে একদম নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছে। তো এই শিল্পী মানুষটাকে, শিল্পী সত্তাকে বজায় রাখতে যে নিজের কাজের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? অনেক, প্রতিনিয়তই হচ্ছে। তো আমি এখন তো শিল্পী সমিতিকে লিড দিচ্ছি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যার ভোটার সাবানা আপা, যার ভোটার ববিতা আপা, সুচরিতা, বাংলাদেশের সব লেজেন্ডরা যেখানে রয়েছেন, ওনাদের ভোটে আমি পাশ করেছি। আলমগীর স্যার, সোহেল রানা স্যার, ওনাদের মতো বড় বড়, আমার প্রেসিডেন্ট মিশা সওদাগর, যাই হোক, তাদের ভোটে পাশ করে সর্বোচ্চ ভোট পেয়ে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছি। কিন্তু আমার কেরিয়ার অল্প দিনের, চলচ্চিত্রে আমার কেরিয়ার 10 বছর হয়নি। কিন্তু এর মধ্যে যে এটা একটা হ্যাভক, এটা একটা আল্লাহর রহমত যে আমার এত সম্মান আমি ওখানে পেয়েছি। তো লিগাল সাপোর্ট আমি সবসময় করি। আমি প্রতিনিয়ত ছোট্ট যখন নাটকে কাজ করি, মঞ্চে কাজ করি, তখন থেকেই। আর আমি যে ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্ট, তাদের কাজই তো মানুষকে সহায়তা করা, প্রশান্তি দেয়া, মানুষকে সাপোর্ট করা, ন্যায়কে সাপোর্ট করা। সেটা আমি সবসময় করে আসছি, এখনো করি, এখন আরো বেশি করি আমি। প্রথম টেলিভিশনের নাটকের যাত্রাটাও হয়েছিল তায়েব ভাইয়ের কত সালে? এটা হয়েছিল, ওই নাটকটির নায়ক ছিলেন মাহফুজ আহমেদ। আমি ওনার একটা ফ্রেন্ডের ক্যারেক্টার করেছিলাম। আচ্ছা। সমাচার, এই ক্ষমা হারুন স্যার ছিলেন এটার প্রডিউসার বাংলাদেশ টেলিভিশনে। এরপরে আমি আল্লাহর মতে এনলিস্টেড হইলাম। আমাকে ফখরুদ্দিন দুলাল সাহেব একটা সিরিয়াল, একদম হিরো আমাদের দুলাল ভাই, কাজ করতেই থাকলাম, আর পিছনে ফিরিনি কখনো। তখনই কি মনে হয়েছে যে আচ্ছা, অনেকদিন তো হলো টেলিভিশনে কাজ করছি, এবারে একটু বড় পর্দার দিকে হাঁটা উচিত? সেটা মনে হয়েই তো আসছি। সবার যেরকম প্রত্যাশা ছিল আমারও ছিল, কিন্তু একটি মুশকিল আছে। সেখানে হলো, আমাদের নাটক থেকে এসে চলচ্চিত্রে টিকে থাকা খুব, ইতিহাস কিন্তু খুব কম, কেন যেন টিকতে পারে না, এরকম হয়। অবশ্যই অনেকেই টিকেছে, তাদের প্রতি শ্রদ্ধা। এরকম স্ট্রাগল আমিও করেছি, কিন্তু আমি সাপোর্টও পেয়েছি খুব বেশি, যার ফলে একটা চেয়ার পেয়েছি, চলচ্চিত্র শিল্পী সমিতি একটা জায়গা পেয়েছি। ডেফিনেটলি। তো এত চ্যালেঞ্জিং একটা দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে অ্যাক্টিং করাটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা আমি পুলিশ বাহিনীর একজন লোক, আর্মি, এয়ারফোর্স, নেভি, আনসার, বিডিআর, সবাই কিন্তু তাকে উন করে দিতে। আমি পোশাকের লোক, তারা ভাবে যে আমাদের তায়েব। এটা একদম ছোট লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত খুব উন করে। এবং মিনিস্ট্রিতে যাই, সচিব মহোদয়দের রুমে বা জয়েন্ট সেক্রেটারি উঠে দাঁড়িয়ে সম্মান করে আমাকে, যেহেতু আমি গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্টের ক্লাস 1 একজন অফিসার হিসেবে তারা যে সম্মানটুকু দেয়, তারা মনে করে যে একজন সরকারি কর্মকর্তা হয়ে সে চলচ্চিত্রে বা নাটকে এতটা এগিয়ে গেছে। খুব অনার করে, খুব অনার পায়। আচ্ছা, এত নায়িকাদের সাথে যে কাজ করেছেন, তো সেই জায়গাতে আমরা সবসময় জানি যে একজন সুদর্শন নায়ক যখন কাজ করে, নায়িকাদের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়, খুব বন্ধুত্ব হয় বেশি। যেমন মাহিয়া মাহি ধরি, মাহিয়া মাহি 2 দিন পরে পরে আমাকে নিয়ে স্ট্যাটাস দিবে, এই সেদিন লিখছে যে ডিএ তায়েব তোমার জন্য মন থেকে দোয়া আসে। আরেকদিন লিখছে যে ডিএ তায়েব তুমি পবিত্র। আবার আমার নির্বাচনের সময় আমাকে নিয়ে পোস্ট করছে যে জানি তুমি এমনি পাস করবে, তারপরে তোমার জন্য আমার শুভকামনা। মাহিরা আমার ছবি দিয়ে পোস্ট করেছে।
আবার কয়েকদিন আগে একটা পোস্ট করে, এরকম প্রতিনিয়ত পোস্ট করাতে আবার এক শ্রেণীর লোক মানে তার তো আবার একটা পলিটিক্যাল সাইড আছে, সেখানে জড়িয়ে ফেলে। কিন্তু এটা আলাদা করে আসলে একজন শিল্পী ও একজন শিল্পী, আমার দৃষ্টিতে মাহি এদেশের প্রথম সারি না, শুধু সেরা চিত্রনায়িকা। আমরা তার মতো একজন অভিনেত্রীকে একজন চিত্রনায়িকা হিসেবে চিনি না কেন, যেহেতু চলচ্চিত্রে আছি, তার অন্য কোনো পরিচয় আমরা টেনে এনে খাটো না করি। তার ব্যক্তি জীবনের গল্পগুলোকে ছাপিয়ে আমরা একজন শিল্পী হিসেবে তাকে সর্বপ্রথম গ্রহণযোগ্যতাটা দিতে চাই। কারেক্ট। তারপরে আমি তাকে এবং সব শিল্পীদেরই অনুরোধ করি যে আপনারা যতদিন কাজ করবেন মিডিয়াতে, ততদিন আসলে রাজনীতির সাথে জড়ায়েন না। জড়াইলে বিপক্ষে কিছু লোকজন চলে যেয়ে এখন যেহেতু হাতের মধ্যে মোবাইল, যখন তখন বেনামে নামে একটা অপমান করে ফেললে মন টুন খারাপ হয়ে যায়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকে খুব কষ্ট পায়। এর মধ্যে যেটা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু লোক ইয়াং মেয়েদের ছবি এডিট করে এআই করে অশ্লীল ছবি বানিয়ে ওই মেয়েকে পাঠায়, আমার সাথে দেখা করো, না আসলে তার ভাইকে পাঠায়, তার বাপকে পাঠায়, ভাই তো বোনকে বলতে পারে ছবিটা তোর, কিন্তু এটা কিন্তু ব্ল্যাকমেল করছে, টাকা পয়সা নিচ্ছে, আবার ওই মেয়েটাকে ডেকে নেওয়ার চেষ্টা করছে। এটা শুধু ব্ল্যাকমেলের জন্য, এটা এআই দেয়। এআই এমন সুপার রিয়েল, এআই যখন দিয়ে তৈরি হয় কোনটা আসল কোনটা নকল বোঝা খুব মুশকিল। আমার অনেকগুলো চলচ্চিত্র শিল্পীদের হয়েছে, নায়িকাদের ক্ষেত্রে হয়েছে, আমি অনেকগুলো নিয়ে কাজ করেছি, অনেকগুলো থামিয়ে দিয়েছি, অনেকে সুইসাইড করতে গেছে পরে আমি বলছি, তুমি কি কিন্তু তোমার না, আর তোমার যদি হয়ও, তোমার যদি একটা অসতর্ক মুহূর্তে তোমার একটা ভিডিও যদি হোক, সেটা তো কারোর মোবাইলে রাখার অর্থ সে অন্যায় করছে, ব্ল্যাকমেল করছে, তার বিরুদ্ধে বিচার হবে, তোমার বিরুদ্ধে না। এইভাবে আমি সাহস দেওয়ার চেষ্টা করি। এটা অনেক বেশি বেড়ে গেছে এখন, খুব বেশি করে ট্র্যাপ করতেছে, ফুটেজ পাঠাচ্ছে, টাকা চাচ্ছে, প্রতিনিয়ত টাকা পয়সা চাচ্ছে। তারপরে আচ্ছা, এটা তো একটা সংঘবদ্ধ চক্র করছে, বা কেউ আসলে আমি বলবো এআই এর যে মানে নতুন যে বিষয়টা রয়েছে এটার সাথে পরিচিত হয়ে এটা আসলে অ্যাবিউজ করছে। তো সেই জায়গা থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা সবসময় আইনের সহায়তা নেওয়া দরকার, আর প্রথমে পাত্তা না দেয়া, একদম পাত্তা দেওয়া যাবে না। এটা কি কেউ যদি বিশ্বাস করে করুক, সাহস নেওয়া। আসলে আমাদের নলেজের ঘাটতি থাকলে আমরা এই ক্ষেত্রে অনেক বেশি স্কেয়ার্ড হয়ে যাই। মাঝে মাঝে না কিছু মেইল আসে ভাইয়া, মানে আননোন, চিনি না, জানিও না, সেটা দেশে এবং দেশের বাইরে বোথ সাইড থেকে। অ্যান্ড মেইলগুলো এরকম আসে যে আমাদের আমাকে একজন মেইল করেছে যে সে আমার সাথে দেখা করতে চায় এবং আমাকেই দেখা করতে হবে, কবে ডেট দিব না দিব এভরিথিং, বিকজ আমার অনেক ব্যক্তিগত ছবি ফুটেজ বা ইস্যুস তার কাছে আছে। তো আমি না কিছুক্ষণ আসলে নিজেকে নিজে প্রশ্ন করলাম যে অ্যাকচুয়ালি কি আমার এরকম কোনো কিছু আছে? তো আমি আমার নিজেকে যাচাই করে দেখলাম যে না, এই ধরনের কোনো কিছু নেই। আর যদি থেকেও থাকে সেটা তার কাছে যাওয়ার কথা না। সো আই ডোন্ট হ্যাভ টু ডিপ্রেসড অর এটা নিয়ে চিন্তিত হওয়ার তো কিছু নাই, কোনো কারণ নাই। আমি তোমাকে বলি, আমি তাকে রিপ্লাইও ব্যাক করি নাই, সে আমাকে অনেকবার মেইল করেছে, তোমাকে দেখা করতে বলে, তোমাকে যেতে বলে, অথবা টাকা নেবে, উদ্দেশ্য একটাই, ব্ল্যাকমেল। এটা তার কাছে কোনো ফুটেজ যদি থেকে সে তৈরি করে থাকে সেটা তার বিষয়, আর তোমারও যদি থেকে থাকে কোনো কারণে থেকে থাকে সেটা তোমার ব্যক্তিগত, তার কি বরং আমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি স্টোর করে রাখো এবং তোমার সাথে আমার ওই ধরনের কোনো সম্পর্ক না থেকে থাকে, সো আই এম দ্য ভিকটিম অ্যান্ড ইউ আর দ্য ক্রিমিনাল। সো ক্রিমিনালের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাই তো আমরা নিতে পারবো, সমস্ত শাস্তি তার হবে, তোমার কিছু হবে না। তুমি এটা ভুল করতেই পারো, কিন্তু সে করতেছে ক্রাইম, তাই না? তোমাকে ভিডিও ভয় দেখাচ্ছে, তোমাকে ফোন করছে, তোমাকে দেখা করতে বলছে, এটা ক্রাইম। রাইট। সোশ্যাল মিডিয়াতে এসে আমরা হুটহাট করে নিজেদের ব্যক্তিগত ইস্যুস থেকে নিয়ে শুরু করে অনেক কিছু যে তুলে ধরি, এটা আসলে আমাদের কতটা সতর্ক থাকা উচিত? এটা আসলে খুব সাবধান থাকা উচিত, একটা লিমিট তো সবসময় মেনে চলা উচিত। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা একটা মোবাইল ফোন পাওয়ার কারণে আমরা কাউকে আঘাত করতেছি, কাউকে হাহা রিয়াক্ট দিচ্ছি, একটা বাজে কমেন্টস করছি, এতে তার ক্ষতি হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। আজকে সে করছে তোমাকে, একদিন আরেকজন করবে তাকে, তার বোনকে আরেকজন অপমান করবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। এটা আস্তে আস্তে সমাজে তাই হয়ে আসছে, কিন্তু এখন কিন্তু অস্থির। আর আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আসি, আমাদের একটা কম্পিটিশন তো ডেফিনেটলি থাকবে, বাট সেটা সুস্থ কম্পিটিশন থাকা উচিত, ব্যক্তিগত বিষয় নিয়ে বোধহয় না থাকলেই ভালো, তাই না? কারণ অনেক সময় যেটা হয়, আমি দেখি কমেন্টগুলোতে এসে অনেকেই কিন্তু
যে স্ট্যাটাস দিচ্ছে সেটা যে কেউ হোক না কেন তাকেও কিন্তু এসে বাজে কথা বলছে। তো এমন স্ট্যাটাস দেওয়ার আসলে প্রয়োজনটা কি তাহলে? খুব ভালো একটা স্ট্যাটাস দিলেও সেখানে বাজে কথা লিখবে। রাইট। এটা কারণ তারা শিখেছে পরিবার থেকে, এই খারাপ কথা শিখে আসছে, পরিবার ভালো কিছু শেখায়নি। তারা এই ফেসবুকে এসে তাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করে যায়। যখনই তুমি একটি খারাপ আচরণ করবা বা তোমার সংসার থেকে একটা খারাপ নিউজ বেরিয়ে আসবে, তুমি অনায়াসে তোমার ভক্তরা আঘাত পাচ্ছে। সেটা তোমার যারা ভয়হার্ড লাভ করে তারা কিন্তু খুব খাটো হচ্ছে। এই জন্য প্রত্যেকটা তারকা কেন, প্রত্যেকটা মানুষেরই একটা রিক্সা যে চালে তার একটা ব্যক্তিগত জীবন আছে। এটা ব্যক্তিগত রাখা উচিত। আমি বিষ খাইলাম, হাসপাতালে মরে যাচ্ছি, সেটা লাইভ করা দরকার কি? আমাকে কেউ একজন গাড়িতে করে নিয়ে আসছে খাওয়াতে, লাইভ করার দরকারটা কি? তাই না? প্রত্যেকটা জিনিস যেন লাইভের জন্য অস্থির। ওয়াশরুমে গেলেও লাইভ করবার কয়েকদিন পরে মানে যত দুঃখ সব লাইভে এসে বলা, যত আনন্দ লাইভে এসে বলা, এতে প্রাইভেসি নষ্ট হচ্ছে। তো এগুলো তো রয়ে যাচ্ছে, নেক্সট জেনারেশন আসবে না, তারা দেখবে না। আমার তো মনে হয় যে আমাদের যে বর্তমান জেনারেশন রয়েছে, যাদেরকে আমরা জেনজি বলছি, বা জেনজির ঠিক আগে আমরা যারা মিলেনিয়ার রয়েছি, তাদের উপরে এর প্রভাব মানে খুবই প্রকট। কারণ এই রিসেন্টলি তাই ভাই যা হলো, যে আমরা দেখলাম বাংলাদেশে মানে রেপ করার যে সংখ্যা সেটা আসলে অনেক বেড়ে গেছে। আর যদি সংখ্যা নাও বাড়ে, সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচারের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, যেটা আগেও হয়েছে, কখনোই বন্ধ ছিল তা না, আগেও হয়েছে, এখনো হচ্ছে, সারা বিশ্বব্যাপী এই ধরনের ঘটনা ঘটে। বাট এই যে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও ফুটেজ ছেড়ে দেয়া এবং মানে উল্লাস করা, এই বিষয়টা মানে এটা কি সোশ্যাল মিডিয়ার আসলে অবক্ষয়, নাকি হচ্ছে আমাদের অবক্ষয়? মানে সমাজকে ধ্বংস করে দিয়েছে, শান্তি নষ্ট করে ফেলতেছে। একটি মানুষকে একটা আঘাত করে, ওই লোকটি সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত জেগে থাকে, এটা নিয়ে সে অসুস্থ হয়ে পড়ছে। এটা একটা প্রচন্ড অবক্ষয়। অবক্ষয় থেকে মুক্তি কখন মিলবে আল্লাহ মাহমুদ জানে। আমি মনে করি যে এই ফরম্যাটটা, এই প্ল্যাটফর্মটা ধ্বংস হয়ে যাওয়া উচিত স্বাভাবিক জীবনে। আই থিঙ্ক এই ধরনের ভিডিও ফুটেজ কোনো কিছু যারা প্রচার করতে চায়, সেগুলো আসলে ফেসবুক বা আমাদের যে সাইবার টিম রয়েছে সেখান থেকে আগে থেকেই যদি কোনোভাবে মেইনটেইন করার ব্যবস্থা থাকতো, এটা অনেক বেটার হয়। এটা হওয়া উচিত যে একটা প্রোটেকশন, একটা মানে সমাজে যেটা শিক্ষা হচ্ছে না, অশিক্ষা হচ্ছে, যে কেউ চাইলেই সবকিছু আসলে মানে ভিডিও ফুটেজ বা যে কোনো কিছু আপলোড দিতে পারবে না, এই ধরনের একটা আইন তৈরি হওয়া উচিত। এবং সেটা প্রত্যেকটা রাষ্ট্র এটা কন্ট্রোল করবে। তারা ফেসবুকের সাথে যোগাযোগ রাখবে যে আমি এই কন্টেন্ট যাচ্ছি না, অফ করে দাও, বা আরো পাওয়ারফুল কিছু এখতিয়ার তাদের এখতিয়ারে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনি দেখবেন যে ভালো কাজ নিয়ে নিউজ হচ্ছে, সেটার ভিউ থেকে নিয়ে মানে যদি আমরা কাউন্ট করি সেটা খুব কম, কিন্তু একটা গসিপ রিলেটেড নিউজ হচ্ছে, সেটা যদি অপরিচিত ফেসও হয় অনেক বেশি ভিউ হয়ে যায়। তো তার মানে কি আমাদের দর্শকরা আসলে একটু নেগেটিভ খুব পছন্দ করে, মানে আমাদের মানসিকতা নেগেটিভ হয়ে গেছে। এই 18 কোটি মানুষের মধ্যে কয়জন যে নেগেটিভ নাই, আই মিন ডাউট। মানুষ খালি নেগেটিভ। একজন অপমান করতে বলে খুশি, তোমাকে কেউ অপমান, শান্তা জাহানরা অপমান করছে, মা দেখি কি লিখছে, এরকম অমুকে বাচ্চে, অমুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, বাহ বাহ বাহ, এয়ারপোর্টে আটকে দিচ্ছে, খুব হ্যাপি। 2 দিন পরে তুই তো হবি, তোর কপালে তো আসবে, তাই না? এটা বুঝছে না। এবারে আপনার নায়িকাদেরকে নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তার উত্তর দেবেন প্লিজ। পরিমণি, ওকে দেখবার পরে প্রথম যে কথাটি মনে হয়? পরিমণি আসলে দুষ্ট মেয়ে, খুবই মানে জমিয়ে রাখে শুটিং স্পটে। ও ভুলেই যায় যে একজন নায়িকা। আর অ্যাক্টিং এর ক্ষেত্রেও খুব সিরিয়াস। ওই জন্য চর্চা করে না, খুব মেধাবী সে, রিহার্সেল করে না, স্ক্রিপ্ট পড়ে না, কিছু না, হুটহাট করে অ্যাক্টিং করে। আর মানে সবাইকে, একটা প্রোডাকশন বয়কে জড়িয়ে ধরে, একটা মেকআপ ম্যানকে জড়িয়ে ধরে তুলপার করে ফেলে। আর সেটে ঢুকলে একদম সেট গরম হয়ে যায়। ববি খুব পার্সোনালিটি একটা মেয়ে, সুশিক্ষিত একটা মেয়ে, আর তার খুব গাম্ভীর্য আছে, খুবই লিমিটেড ভাবে চলাফেরা করে। নায়িকা পূর্ণিমাও খুব ভালো কো-আর্টিস্ট। আমি একসাথে কাজ করেছি, সিনেমা না টেলিফিল্ম কাজ করেছি, মামুনুর রশিদ, এবং ওটা আই থিংক ঈদের একটা টেলিফিল্ম ছিল। রাইট। সেও খুব দুষ্ট, পুংটা আর কি, খুব চুটকি বলে। পূর্ণিমা খুব নাচিয়ে তোলে সবকিছুই। আচ্ছা, প্রাণবন্ত একজন মানুষ। পারফেক্ট। নায়িকা মৌসুমী, উনি আমাদের, ওনার সাথে সেভাবে আমার কাজ করা হয় না। একসাথে আমরা এফডিসিতে কাজ করেছি, আমার বাসায় আসছে, ওনার বাসায় গেছি। উনিও খুব ফানি ম্যান, ফানি লেডি, খুব জমিয়ে রাখতে পছন্দ করে, আর খুবই মানে একটা সহজ বিষয়কে বিরাট করে পড়া হেসে দেয়, এরকম।
ভালো লাগে। চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু দি ভালো, আমি কাজ করেছি ইশাখা, আমার একটা বিজ্ঞাপনেও কাজ করেছি আমি তার সাথে। রাইট। অপু দি খুব প্রফেশনাল এবং পার্সোনালিটি আছে, মানে আমার সাথে অন্তত আমি দেখেছি। আর খুব সবার সাথেই একটা শাকিব খানের মিসেস এর একটা ভাব সেটা মেনটেন করে, সে এটা মেনটেন করে মিসেস খান। সবার সাথে। হ্যাঁ, যে মিসেস খান হিসেবে হ্যাঁ। সেটা মেনটেন করে আসছে এখনো পর্যন্ত। তার মানে এই না যে অ্যাক্টিং এর ক্ষেত্রে কোনো ছাড় দেয়, অ্যাক্টিং যেখানে যেরকম দরকার সেটাই সে করে। বুবলি। বুবলি খুব শিক্ষিত একটা মেয়ে আমার দেশেতে, তার কথাবার্তা, তার পারফরমেন্স খুব ভালো করে। সে খুবই, তার বংশ, সে একজন পুলিশ অফিসারের মেয়ে। তার বড় বোন মিমি আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, গান টান করতো আমাদের পুলিশের প্রচুর। বুবলির সাথে একসাথে আমার কাজ করা হয় না, কিন্তু বুবলিকে আমি পছন্দ করি। ওকে, সর্বশেষ মাহিয়া মাহি। মাহিয়া মাহি, মাহিয়া মাহি আমার মানে ভালোবাসার মানুষ, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, তারপর আমি শুনতে রাজি আছি। আমি শুধু মাহিকে এটাই বলবো, তুমি সব বাদ দাও, তুমি চলে আসো, তুমি চিত্রনায়িকা, এ দেশের চলচ্চিত্র তোমাকে চায়, তুমি দেশের 1 নম্বর নায়িকা, তুমি চলচ্চিত্রে আসো, এটা স্বপ্নের জায়গা মানুষের, এই শেষে মানুষের স্বপ্ন পূরণ করো। তো খুব ভালো লাগলো তায়েব ভাই আপনার সাথে আড্ডা দিয়ে, মানে অনেক কিছু কিন্তু আমরা আজকে শিখতেও পেরেছি এই আড্ডা থেকে, শুধুমাত্র যে আমাদের গসিপটা হয়েছে তা শেয়ার নয়। করলাম, রাইট, অনেক তো কিছু। আপনার নতুন নতুন কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। Thank you. আর ভালো কাজের মধ্যে দিয়ে ভালো একজন মানুষ হয়ে আমাদের মাঝে বেঁচে থাকুন। একজন প্রকৃত শিল্পী হিসেবে আমরা সবসময় তায়েব ভাইকে যেভাবে পেয়েছি সেভাবেই চাই। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব আমার সবকিছু নিয়ে। অবশ্যই আমাদের মাই টিভির উদ্দেশ্যে যদি আপনার কিছু বলবার থাকে। মাই টিভি আমার খুব প্রাণের একটা টেলিভিশন, বিগিনিং থেকে আমি ছিলাম, এই পরিবার আমাকে ওন করে। মাই টিভির দর্শক যারা আছেন, কলাকুশলী যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া। শুভ হোক সবসময়, জয় হোক মাই টিভির, মানে আরও দর্শকপ্রিয়তা বেড়ে যাক সারা পৃথিবীতে। ধন্যবাদ। থ্যাংক ইউ তায়েব ভাই, আবারও নিশ্চয়ই দেখা হবে বিশেষ কোনো আয়োজন আপনার সাথে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের স্টার গসিপ এখানে শেষ করতে হচ্ছে, সময়টা একেবারেই শেষ। বিদায় নিলেও আবারও কিন্তু আগামী সপ্তাহে ঠিক একই সময় ফিরে আসবো মাই টিভির পর্দায় আপনাদের জন্য নতুন একজন তারকাকে সাথে নিয়ে। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন মাই টিভির সাথে। আল্লাহ হাফেজ।